সুস্থই তো আছি স্যার, দেওয়ার কি দরকার? ভ্যাকসিন নিলে নাকি স্যার অনেকে জ্বর টর সমস্যা টমস্যা হইতেছে। এটা ভ্যাকসিনে একটু হয়, ভ্যাকসিনে এটা যে কোনো ভ্যাকসিনই হয়, তুমি পোলিও টিকা নাও গিয়ে তাও দেখবে যে তোমার একটু কেমন লাগে। স্যার আপনি নিছেন? আমি অলরেডি মানে ন্যাচারালি ভ্যাকসিনেটেড হয়ে গেছি বুঝছো, আমার ধারণা সাবধানতা অবলম্বন করতেছি ঠিকই, বাট আমার ধারণা যে অলরেডি ইমিউনিটি আসলে ডেভেলপ করে ফেলছে। তবে দুদিন থেকে একটু ঠান্ডা লাগছে, এটা ঠান্ডা অন্য ঠান্ডা, মানে সিজনাল ঠান্ডা বুঝতে পারতেছি। এখন দেখবা এই যে রুমের ভেতরে যদি ফ্যান অফ করে থাকি গরম লাগে, যদি ফ্যান ছেড়ে দিই ঠান্ডা লাগে, মানে কি যে এক অদ্ভুত বিড়ম্বনা। আর এতদিনে তোমার কি মনে হয় যে আমরা আসলে ইনফেক্টেড হওয়া বাকি আছি? আই ডোন্ট থিঙ্ক সো। স্যার মোটামুটি সবারই করোনা হয়ে আবার ভালো হয়ে গেছে। সেটাই বললাম যে অলরেডি আমরা আসলে ইমিউন হয়ে গেছি। স্যার আমাদের ইমিউনিটি স্ট্রং হয়ে গেছে। কে কথা বললা? তোমার কথা অনেক ভেঙে আসছে, বুঝতে পারিনি। স্যার বলতেছি আমাদের ইমিউনিটি স্ট্রং হয়ে গেছে। হ্যাঁ সেটাই। তবে ভ্যাকসিন হয়তো পাবা, ইউনিভার্সিটি খুললে তোমাদেরকে ভ্যাকসিন দিয়ে ইউনিভার্সিটি খোলা হবে। সি বাস, কোরাল মাছ কে কে খাইছো? স্যার খাইছি। কেমন লাগছে? স্যার ভালোই। ভালোই এইটা? স্যার মনে নাই স্বাদটা, কিন্তু খাইছি। আহ, মানে নর্মাল কার্পের মতো মনে হয়েছে না অন্য কিছু মনে হয়েছে? না স্যার, একটু আলাদা। তবে আমার জানো সামুদ্রিক সব মাছেরই একই রকম ফ্লেভার মনে হয়। সামুদ্রিক যে কোনো মাছেরই কেন জানি ইলিশের মতো একটা, ইলিশের মতো বা ইলিশের কাছাকাছি একটা গন্ধ থাকে। একমাত্র এই সি বাসটাকে একটু ডিফারেন্ট মনে হয়েছে। এটাকে আমার কাছে নর্মাল কার্প জাতীয় মাছের মতনই মনে হয়েছে। আমি জানি না, আমি যদিও খাবারের স্বাদ এতটা বুঝি না। আহ খাবার রান্না হয়েছে ওইটা যেমনই হোক না কেন আমি খেয়ে নেই। ভালো মন্দ এত কিছু বুঝি না। তো এই জন্যই মনে হয় আমি পার্থক্যটা বুঝতে পারিনি। যা কোরাল মাছ, সি মাছ এটা অনেক অ্যাভেলেবেল, বিভিন্ন জায়গাতেই পাওয়া যায় ইদানিং। বিশেষ করে স্বপ্নর যে শোরুম গুলো আছে, আউটলেট গুলো আছে, এগুলোতেও কিন্তু কোরাল মাছ পাওয়া যায়। দাম এমনি নর্মালি কার্পেট থেকে একটু বেশি, তারপরে মোটামুটি মানে সাধ্যের বাইরে না আর কি। আহ তারপরে যদি কোস্টাল রিজনের দিকে যাও, ওইদিকে এই মাছটা হোটেলে দেখা যায় রান্না করে বিক্রি হয় আলাদা আলাদা ভাবে। তো যাক, সামুদ্রিক যে মাছগুলো আছে তার মধ্যে যেগুলো কালচার হয় তার মধ্যে এটা একটা। এটা যদি কখনো সুযোগ হয় তোমরা একটু টেস্ট করে দেখতে পারো আর কি। আচ্ছা, এটার সাইন্টিফিক নেম হচ্ছে লেটিস ক্যালকেরিফার। লেটিস ক্যালকেরিফার, এটাকে আসলে অ্যাকচুয়ালি সিবাস পার্চ বলা হয়, সিবাস বলা হয় বা পার্চ বলা হয়, এটা কমন নেম। লেটিস ক্যালকেরিফারটা হচ্ছে এশিয়ান সিবাস। অন্যান্য আরো অনেক সিবাস আছে, অন্যান্য অনেক রিজিয়নের সিবাস গুলো আছে, সেগুলো অন্য নামে ডাকা হয়, বাট এশিয়ান সিবাস যেটা, এটা হচ্ছে লেটিস ক্যালকেরিফার। এটার কমন নেম হচ্ছে সিবাস অর পার্চ। এটাকে বিভিন্ন প্রান্তে বিভিন্ন নামে ডাকা হয়। সাধারণত দেখা যায় কি যে ট্রপিক্যাল এবং সাবট্রপিক্যাল রিজিয়নে যে ওশিয়ান গুলো আছে, ট্রপিক্যাল বিশেষ করে হচ্ছে তোমার আটলান্টিক, আটলান্টিক বলতেছি তোমার, ভুলে গেলাম ট্রপিক্যাল সাবট্রপিক্যাল ওশিয়ান গুলো কি তোমাদের। আহ
আমাদের এশিয়ান যে সি গুলো আছে বা প্যাসিফিক ওশিয়ান যেটা, এইটাতে সাধারণত তোমার কিন্তু এই মাছটা সব থেকে বেশি পরিমাণে দেখা যায়। যেমন ইন্ডিয়াতে এটাকে বলা হয় ভেটকি, আমাদের দেশেও কিন্তু ভেটকি বলা হয়। তারপরে দেখো থাইল্যান্ড প্লা কাপাং, কি যে নাম, কাকাপ বলা হয় মালয়েশিয়ায়, মালয়েশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া। বারামুন্ডি বলা হয় অস্ট্রেলিয়ায়, বারামুন্ডি এই নামটা অনেক বেশি প্রচলিত অস্ট্রেলিয়া এবং নিউগিনিতে এগুলো বলা হয়। তারপর আমাদের দেশে বলা হয় কোরাল মাছ বা ভেটকি মাছ। আর যদি সাতক্ষীরা বাগেরহাট এইদিকে যাও, এটাকে বলা হয় হচ্ছে পাতারি মাছ, বুঝছো? তো এই মাছটা গ্রোথ নর্মালি অনেক অন্যান্য মাছগুলো যেগুলো আছে এগুলোর থেকে অনেক বেশি হাই। এক বছরে সাধারণত প্রায় দেখা যায় 800 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত হয়, এবং 2-3 বছরের মধ্যে এরা প্রায় 3 থেকে 5 কেজি পর্যন্ত ওয়েট গেইন করতে পারে। মানে বেশ বড় সাইজের মাছ হয়। ইভেন ন্যাচারালি তোমার সাগর থেকে যে মাছগুলো ধরা হয়েছে সর্বোচ্চ 1.7 মিটার পর্যন্ত সাইজের কিন্তু তোমার সি মাছ এখন পর্যন্ত ধরার রেকর্ড আছে। 1.7 মিটার মানে কিন্তু অনেক বড়। হুম। এই স্পিসিসটা আমাদের সিলেবাসে অনেকগুলো কিন্তু ফিনফিশ পড়ানোর কথা বলা আছে, যেমন সিবাস, মুলেট, মিল্কফিশ। এই সিবাস, মুলেট, মিল্কফিশ, তারপরে এগুলোই কিন্তু মোটামুটি এই কয়েকটা ফিনফিশই কিন্তু আমাদের দেশে পাওয়া যায়। বিশেষ করে সিবাসের পরেই যেটা অ্যাভেলেবেল সেটা হচ্ছে মিল্কফিশটা অনেক বেশি অ্যাভেলেবেল। বুলেটটা ন্যাচারাল হারভেস্ট থেকে অনেক বেশি পরিমাণে পাওয়া যায়, এটা কালচার এখনো শুরু হয়নি। সবগুলো স্পিসিসের মধ্যে যে স্পিসিসটার কালচার এখন মোটামুটি কমার্শিয়াল দিকে চলে যাচ্ছে সেটা হচ্ছে সিবাস। তোমরা যদি সিবাসের পোনা চাও, সিবাসের পোনা এখন অ্যাভেলেবেল, সিবাসের পোনা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, এবং অনেক জায়গাতেই কমার্শিয়ালি সিবাসের এখন কালচার করা হচ্ছে। এবং বিশেষ করে বেশ কিছু হ্যাচারি আছে যেগুলো সিবাসের পোনা উৎপাদন করতেছে আমাদের দেশে। তো ফার্স্ট অফ অল আমি আসি যে সিবাস আসলে অ্যাকোয়াকালচার ক্যান্ডিডেট হিসেবে কেন এত বেশি ইম্পর্টেন্ট, বা সিবাসের কি কি বৈশিষ্ট্যগুলো আছে যেটা সিবাসকে অনেক বেশি অ্যাকোয়াকালচার ক্যান্ডিডেট হিসেবে ইম্পর্টেন্ট করে তুলছে, সেই জিনিসগুলো। এটার ফার্স্ট অফ অল হচ্ছে এটা নিউট্রিশাস ভ্যালু, বুঝছো? মানে এই সাগরে সাধারণত যে মাছগুলো পাওয়া যায় সবগুলোতেই কিন্তু ওমেগা 3 এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, যেগুলো হার্টের জন্য কিন্তু খুব ভালো। এবং এই ফ্যাট গুলো সাধারণত অন্যান্য ফ্যাট গুলোর মতো ক্ষতিকারক ফ্যাট না। তো এই ফ্যাট গুলো ওমেগা 3, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড গুলো কিন্তু সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। প্রোটিন কোয়ালিটি অনেক হাই। এবং আমাদের কার্ব জাতীয় যে মাছগুলো আছে এইটার যেমন মাসেল টেক্সচার, এই কোরালেরও কিন্তু মাসেল টেক্সচার ঠিক অনেকটা এরকম, এবং ইন্টারমাসকুলার বোন অনেক কম। ইন্টারমাসকুলার বোন তোমরা জানো, যে মাছ খেতে গিয়ে মাছের ভেতরে যে কাঁটা থাকে এটা কিন্তু খুব বিরক্তিকর, কাঁটা বাছতে হয়, গলায় কাঁটা বেঁধে যায়। গলায় কাঁটা বেঁধে গেছে এরকম মনে হয় তোমাদের, মানে এমন নাই এরকম মনে হয় কেউ নেই, সবারই কখনো কখনো গলায় কাঁটা বাঁধছে। আর অল অফ অ্যাবভ যে এটার মার্কেট প্রাইস অনেক বেশি হাই, বুঝছো? এই কারণে দেখা যায় যে ফার্মাররা যারা আছে তারা এই স্পিসিসটা কালচারে অনেক বেশি অনেক বেশি ইন্টারেস্টেড থাকে। আরেকটা জিনিস হচ্ছে কি যে সিবাস এমন একটা স্পিসিস যেটা ফ্রেশ ওয়াটার, ব্র্যাকিশ ওয়াটার এবং সি ওয়াটার, 3 ধরনের ওয়াটার বডিতেই সিবাসকে কালচার করা যায়। সিবাস এই জন্য এটাকে বলা হয় হচ্ছে ইউরিহ্যালাইন স্পিসিস, অর্থাৎ যে স্পিসিস গুলো অল্প থেকে অনেক বেশি পর্যন্ত স্যালিনিটি টলারেট করতে পারে। এরা অ্যারাউন্ড 0 টু সি ওয়াটার পর্যন্ত কিন্তু স্যালিনিটি টলারেট করতে পারে। তো এই জন্য দেখা যায় এদেরকে ফ্রেশ ওয়াটারেও কালচার করা যায়, ব্র্যাকিশ ওয়াটারে কালচার করা যায় এবং সি ওয়াটারেও কালচার করা যায়। ইভেন বিভিন্ন রকমের রেয়ারিং ফ্যাসিলিটিসেও এদের কালচার করা যায়। তুমি পুকুরেও এদেরকে চাষ করতে পারবা, বা সাগরে কেস ফার্মিং সিস্টেমে এদেরকে কালচার করা যায়। তো এই যে এদের ডাইভার্সিফিকেশন বা এদের রেঞ্জ, ফ্রেশ ওয়াটার থেকে শুরু করে মেরিন ওয়াটার পর্যন্ত, পন্ড সিস্টেম শুরু করে কেস ফার্মিং সিস্টেম পর্যন্ত, যে কারণেই কিন্তু এই ফার্মিং সিস্টেম বা এই সিবাস কালচারটা কিন্তু অনেক বেশি পপুলার হয়ে উঠতেছে। আরেকটা জিনিস কি যে যে কোনো স্পিসিস কালচারের জন্য তার প্রধান রিকোয়ারমেন্ট হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ সিড। 1970s এর দিকে নর্মালি এরা সাধারণত ওই কনফাইন্ড কন্ডিশনে ব্রিড করে না, তবে 1970s এর দিকে এটার প্রথম আর্টিফিশিয়াল ব্রিডিং বা ক্যাপটিভ ব্রিডিং সাকসেসফুল হয়, এবং তারপর থেকে কিন্তু অনেক দেশেই সাকসেসফুলি এটা ব্রিড করা হচ্ছে। ইভেন এখন বাংলাদেশেও আমাদের অনেক হ্যাচারিতেই খুব সাকসেসফুলি
কিন্তু সি বাস ব্রিড করা হয় এবং সি বাসের পোনা অ্যাভেলেবেল এবং পাওয়া যায়। তুমি যদি এখান থেকেও তুমি পাবা, তুমি যদি অর্ডার করো তোমার জন্য নিয়ে আসবে, যদিও এটা একটু এক্সপেন্সিভ হয়ে যায় বা ক্যারিং কস্ট বেড়ে যায় বা ক্যারিং এর বিষয়ে একটু কেয়ারফুল থাকতে হয়, বাট তুমি কালেক্ট করতে পারো। তো এই সিড অ্যাভেলেবিলিটির কারণেও কিন্তু আমাদের দেশে সি বাসের কালচারটা ধীরে ধীরে প্রসার হচ্ছে বা ধীরে ধীরে বাড়তেছে। এই স্পিসিসটার আরো কিছু বৈশিষ্ট্য হচ্ছে যে এরা তেলাপিয়া মাছ যেমন অনেক বেশি এনভায়রনমেন্ট টলারেন্সি এদের অনেক বেশি, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের মধ্যে এরা যেমন সার্ভাইভ করতে পারে, সি বাসেরও কিন্তু সেম। এরা অনেক বেশি ওভার ক্রাউডেড কন্ডিশনে যেমন টলারেট করতে পারে এবং এদের এই স্পিসিস মানে রিলেটিভলি ভেরি হার্ড কম্পেয়ার টু আদার স্পিসিস। এদের ডিজিজ রেজিস্ট্যান্স পাওয়ার অনেক বেশি। ইভেন এরা পিলেটেড ফিড খুব সহজে একসেপ্ট করে। যে কোনো কালচার সিস্টেমে গেলে হয় কি যে মাছকে খাবার দিতে হয়, কারণ তুমি যত বেশি খাবার দিবা মাছ তত তাড়াতাড়ি বড় হবে বা বাড়বে। তো সি বাসের ক্ষেত্রে দেখা যায় যে পিলেটেড ফিড একসেপ্ট করে, মানে কি ডোমেস্টিকেশনের মধ্যে অলরেডি এটা চলে আসছে। কারণ অনেক ফিশ আছে যেগুলো তোমার হচ্ছে এরা ন্যাচারালি যে খাবারগুলো খায় ওই খাবারগুলোর বাইরে তো এরা খাবার চিনবে না, খাবে না, কিন্তু সি বাস অলরেডি এখন ন্যাচারাল ফিড একসেপ্ট করে বা পিলেটেড খাবার দিলে এরা পিলেটেড খাবার গ্রহণ করে। তারপরে কালচারে অ্যাকোয়াকালচার সিস্টেমে এদের পপুলারিটি বাড়ার আরেকটা কারণ হচ্ছে গ্রোথ। দেখো আমি প্রথমেই বলছি যে উইদিন 1 ইয়ার এরা 800 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত হয়। তুমি যদি 2-3 বছর পর্যন্ত এদেরকে রেখে দাও 3 থেকে 5 কেজি পর্যন্ত গ্রো করবে। তার মানে কি অ্যারাউন্ড তোমার আমাদের কার্প জাতীয় মাছগুলোর মতো এদের গ্রোথ, এবং দামও কার্পের থেকে অনেক বেশি। এগুলো কিন্তু হচ্ছে এদের তোমার কালচার সিস্টেম ডেভেলপ করার বা অ্যাকোয়াকালচার পটেনশিয়াল অ্যাকোয়াকালচার স্পিসিস হয়ে ওঠার পেছনের কারণ। আরেকটা জিনিস কি যে নিউট্রিশাস এর কথা বললাম না যে এরা ওমেগা 3 ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড থাকে, এবং ইভেন এমনও বিশ্বাস করা হয় যে সিবাস কিন্তু কিডনি এবং লিভারের জন্য খুব ভালো। এবং তোমার কিছু কিছু মিথ প্রচলিত আছে বাইরের দেশে, যে বিশেষ করে চীন এবং তাইওয়ানে যে এটা এত বেশি নিউট্রিশাস যে তোমার ওখানে কিছু কালচারই ডেভেলপ করছে চীন এবং তাইওয়ানে, যে প্রেগনেন্ট মহিলা যারা থাকে তাদেরকে কিন্তু এই সিবাসের স্যুপ খাওয়ানো হয়। হ্যাঁ, ইনফ্যাক্ট তাই না, চীন তাইওয়ানের যে কোনো বিয়েতে, আমাদের বিয়েতে যেমন মুরগির রোস্ট কমন, চীন তাইওয়ানের যে কোনো বিয়েতে এই সিবাসের একটা আইটেম থাকবেই। ওরা এটাকে মানে এই মাছটাকে আর কি সৌভাগ্যের প্রতীক মনে করে। ওরা এই মাছটাকে মনে করে যে এই মাছটা যদি আমরা খাই তাহলে আমাদের গুড নিউজ আসবে বা ভাগ্য প্রসন্ন হবে। ওরা এইরকম মনে করে এই মাছটাকে। তো যাক, এতক্ষণ আমি যে বৈশিষ্ট্যগুলো বললাম, all these points actually focus on why Barramundi or Sivas is an ideal candidate for aquaculture. আচ্ছা, আমি যখন পড়াই তোমরা কি নোট নাও? জিনিসগুলো কি নোট করো একটু? জি স্যার, যেগুলো জি ইম্পর্টেন্ট স্যার। ইম্পর্টেন্ট লাইনগুলো লিখে নিই। তারপরে বাংলাদেশেও কিন্তু সিবাস অনেক বেশি পরিমাণে পাওয়া যায়, বিশেষ করে আমাদের সাগরের বে অফ বেঙ্গলে এবং কোস্টাল এরিয়া যেগুলো আছে এগুলোতে কিন্তু ন্যাচারালি অনেক অনেক পরিমাণে সিবাস ধরা পড়ে। এই যে ছবিটা দেখো, এটা গত বছরের আগের বছর, গত বছর তো তোমার করোনাতেই গেল, তার আগের বছর বারবিকিউ করছিলাম তখন এটা, তখন এই যে আমাদের তোমার এখানে স্বপ্নের আউটলেটটা আছে না, এখানেও কিন্তু তোমার সিবাস পাওয়া যায়। তো সিবাসের বারবিকিউ মানে অসাধারণ, অনেক টেস্টি। তোমরা হলে যখন সবাই ফিরবা তখন তোমরা নিজেরাও হলে সিবাসের বারবিকিউ করে খেতে পারো, দেখতে পারো, টেস্ট করে। তোমাদের ভিতরে একটু আগ্রহ তৈরি করার জন্য ছবিটা নিয়ে আসছি সিবাস সম্পর্কে। আচ্ছা দেখো, সিবাসের আমরা এটা কালচার সিস্টেমে যাওয়ার আগে এটার বেসিক কিছু বায়োলজি এবং লাইফ হিস্টোরি সম্পর্কে আমাদের একটু জানা দরকার। ইউভি হ্যালাইন, আগেই তোমাদেরকে বললাম যে সিবাস এরা ওয়াইড রেঞ্জ অফ স্যালিনিটি টলারেট করতে পারে, 0 to 33 ppt, ইভেন মোর দ্যান 33 ppt, 35 ppt, সোজা কথা সি ওয়াটার পর্যন্ত এটা টলারেট করতে পারে। এন্ড দিস স্পিসিস ইজ এ ক্যাটাড্রোমাস স্পিসিস। ক্যাটাড্রোমাস কোনগুলোকে বলা হয়? স্যার স্যার যেগুলো স্যার ফ্রেশ ওয়াটারে বসবাস করে স্যার, কিন্তু স্যার ব্রিডিং এর সময় সল্ট ওয়াটারে মাইগ্রেট করে। ওটা তো অ্যানাড্রোমাস।
নিজেরাই সলিউশন করো কোনটা ক্যাটাড্রোমাস কোনটা অ্যানাড্রোমাস। স্যার আমি যেটা বলছি সেটাই ঠিক। অ্যানাড্রোমাস কে বললা? অ্যানাড্রোমাসটা কে বলছো? স্যার আমি। অ্যানাড্রোমাসটা কি? স্যার অ্যানাড্রোমাসই তো ব্লিডিং এর সময় ফ্রেশ ওয়াটার আসে। তুমি কি ওর বক্তব্যটা মেনে নিবা না তোমার জায়গাতেই ঠিক থাকবা? স্যার আমি আমার জায়গাতেই ঠিক থাকবো। আচ্ছা, বাকিরা সবাই একটু ভোট দাও তো দেখি কোনটা ঠিক। স্যার ক্যাটাড্রমাস হচ্ছে সি তে যায় হচ্ছে স্পনিং বা ব্রিডিং এর জন্য ফ্রেশ ওয়াটার থেকে, আর অ্যানাড্রোমাস হচ্ছে ফ্রেশ ওয়াটারে আসে। আচ্ছা, আর কেউ? জি স্যার, সুমায় ফাল্গুনি যেটা বলছো এটাই রাইট। কারণ ইলিশ মাছ তো মানে সি ওয়াটার থেকে ফ্রেশ ওয়াটারে আসে ব্রিডিং এর সময়, ওরা হলো অ্যানাড্রোমাস। হ্যাঁ, তুমি 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 কি এখনো তোমার কথায় ঠিক থাকবা নাকি ওদেরটা মেনে নিবা? স্যার আমারটাই ঠিক থাকবো। না, স্যার তোমাকে তোমাকে অ্যাকচুয়ালি ওদেরটা মেনে নিতে হবে, বুঝছো? ক্যাটাড্রোমাসটা হচ্ছে যে মাছগুলো ফ্রেশ ওয়াটারে থাকে বা ব্র্যাকিশ ওয়াটারে থাকে, বাট ব্রিডিং এর জন্য, ব্রিডিং এর প্রয়োজনে বা ম্যাচুরেশনের জন্য এরা সাগরে যায়। আর সাগর থেকে যে মাছগুলো তোমার ব্রিডিং এর জন্য বা ম্যাচুরেশনের জন্য ফ্রেশ ওয়াটারে আসে, এগুলোকে বলা হচ্ছে অ্যানাড্রোমাস। তুমি একটু উল্টা বলছো, একটু কনফিউজড হয়ে গেছো। ঠিক আছে, এটা তুমি একটু একটু চেক করে নিও, একটু দেখে নিও, তাহলে আবার পরিষ্কার হয়ে যাবা। আচ্ছা, সিবাস এটা নরমালি আমাদের ফ্রেশ ওয়াটার বডি গুলোতে বা কোস্টাল রিজিয়নে যে ফ্রেশ ওয়াটার এরিয়া গুলো আছে এবং ব্র্যাকিশ ওয়াটার এরিয়া গুলো আছে, এই জায়গাগুলোতেই সিবাসটাকে আসলে মেইনলি পাওয়া যায়। এবং সাধারণত এদের দেখা যায় কি যে এরা একটা সিবাস অ্যাডাল্ট হইতে সময় লাগে 2 থেকে 3 বছর পর্যন্ত সময় লাগে। 2 থেকে 3 বছরের মধ্যে এরা অ্যারাউন্ড 3 থেকে 5 কেজি পর্যন্ত হয়ে যায়। আর যখন এরা অ্যাডাল্ট হয়ে যায় তখন আসলে কি এদের, তো তোমাদেরকে যখন পড়াইছি আমি যে কি জানি টাইড ওয়েভ এবং কারেন্ট যখন পড়াইছি, তখন এগুলোর আসলে ইম্পর্টেন্স গুলো পড়ানো হয়নি, আমি ভুলে গেছিলাম এই ইম্পর্টেন্স গুলো নিয়ে আলোচনা করতে। তবে তোমাদের শীটের ভেতরে কিন্তু টাইড ওয়েভ এবং কারেন্টের ইম্পর্টেন্স গুলো দেয়া আছে, তোমরা এই জিনিসগুলো একটু পড়ে নিবা। ওই ইম্পর্টেন্স এর কিছু বিষয় আসলে এখানে আসবে। যখন এরা অ্যাডাল্ট হয়ে যায়, অ্যাডাল্ট হয়ে যাওয়ার পরে না এই স্পিসিস গুলোর বায়োলজিটাই এমন যে এদেরকে মাইগ্রেট করতে হয় হাই স্যালাইন ওয়াটারের দিকে। ব্র্যাকিশ ওয়াটার থেকে বা ফ্রেশ ওয়াটার থেকে হাই স্যালাইন ওয়াটারের দিকে এদের মাইগ্রেট করতে হয়। তখন এদের ভেতরে আসলে কিছু হরমোনাল চেঞ্জ আসে, যে কারণে এরা তখন হচ্ছে তোমার স্পনিং করতে পারে। তো এই কারণে ফ্রেশ ওয়াটার এবং ব্র্যাকিশ ওয়াটার থেকে এরা 2 থেকে 3 বছর পরে যখন অ্যাডাল্ট হয়ে যায় তখন এরা মাইগ্রেট করে সি এর দিকে। তবে এরা খুব ডিপ সিতে কিন্তু যায় না, সাধারণত 20 থেকে 30 কিলোমিটারের মধ্যেই এরা থাকে, অর্থাৎ 20 থেকে 30 কিলোমিটারের পরে কিন্তু এদেরকে সি বাসকে আর পাওয়া যায় না, খুব বেশি ভেতরের দিকে এরা যায় না। তো এখানে থাকা অবস্থায় এরা ব্রিড করে, ব্রিড করার পরে এবং এদের ব্রিডিংটাও কিন্তু ফলো করে হচ্ছে লুনার সাইকেল অনুযায়ী। তোমার হাই টাইড এবং লো টাইড এগুলো তো সাধারণত লুনার সাইকেল ফলো করে বা লুনার সাইকেল অনুযায়ী হয়ে থাকে। বা এই যে তোমার নিউ মুন এবং ফুল মুন কিন্তু আসলে এদের ব্রিডিং এর ক্ষেত্রে ট্রিগার হিসেবে কাজ করে। নিউ মুন এবং ফুল মুন তোমাদেরকে যখন পড়াচ্ছিলাম, এই ন্যাচারাল যে ঘটনাগুলো আছে না, যে অমাবস্যা এবং পূর্ণিমাতে কিন্তু এই অমাবস্যা পূর্ণিমার সাথে সাথে প্রাকৃতিক অনেক রকমের ঘটনা ঘটে। আমাদের বিশেষ করে এই অ্যাকোয়াকালচার রিলেটেড যে অর্গানিজম গুলো আছে, এই অর্গানিজমের অনেক ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস এর ট্রিগার হিসেবে কাজ করে কিন্তু নিউ মুন এবং ফুল মুন। অনেক স্পিসিস আছে যেগুলো ব্রিড করে পূর্ণিমা এবং অমাবস্যার ক্ষেত্রে, পূর্ণিমা এবং অমাবস্যার সময়, যখন এই যে হাই টাইড, হাইয়েস্ট হাই স্প্রিং টাইড বা নিপ টাইড হয়, এইরকম সময়গুলোতে কিন্তু অনেক স্পিসিস আছে ব্রিড করে। শুধু ব্রিডিং না, এদের মাইগ্রেশন হয় হচ্ছে স্প্রিং টাইড নিপ টাইডের সময়, তারপরে মোল্টিং হয় স্প্রিং টাইড নিপ টাইডের সময়, এরা হ্যাচ করে বা এগ রিলিজ করে স্প্রিং টাইড নিপ টাইডের সময়। হ্যাঁ, এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটে থাকে। এবং ইভেন অ্যানিমেলের সাথেও কিন্তু এটার সম্পর্কটা আসলে কি রকম সায়েন্স দিয়ে আমি এটার ব্যাখ্যা করতে পারবো না।
বাট এনিমেলরা ন্যাচারাল এই ঘটনাগুলোকে ফলো করে এবং ন্যাচারাল এই সময়গুলোতে কিন্তু তাদের অনেক ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস গুলো হয়ে থাকে, সেম অ্যাজ হচ্ছে এই যে সি বাস। এরা সাধারণত মাইগ্রেট করে এবং তোমার স্পনিং করে এই নিউ মুন এবং ফুল মুনের সময়। এবং যখন স্পনিং হয়ে যায়, স্পনিং হয়ে যাওয়ার পরে লার্ভা যখন তৈরি হয়, এই লার্ভা গুলো আবার ধীরে ধীরে করে কি তোমার আবার হচ্ছে আপ স্ট্রিমের দিকে মুভ করতে থাকে। ডাউন স্ট্রিমে মুভমেন্ট মানে হচ্ছে সাগরের দিকে মুভমেন্ট, আর আপ স্ট্রিমে মুভমেন্ট মানে হচ্ছে নদীর দিকে মুভমেন্ট, মোর ফ্রেশ ওয়াটারের দিকে বা মোর লেস স্যালাইন ওয়াটারের দিকে মুভমেন্ট, বুঝছো? তাহলে এরা সাগরে গিয়ে ব্রিড করলো, ব্রিড করার পরে এদের হ্যাচিং হয়ে গেল, হ্যাচিং হয়ে যাওয়ার পরে এই যে স্প্রিং টাইড এবং নিপ টাইডের জোয়ারের পানি, এই জোয়ারের পানির সাথে কিন্তু এরা আবার ধীরে ধীরে ড্রিফটিং করতে করতে, দ্যাট মিনস ভাসতে ভাসতে আবার ব্র্যাকিশ ওয়াটার রিজিয়নে এসে পৌঁছায়, বুঝছো? এভাবেই কিন্তু এদের লাইফ সাইকেলটা কন্টিনিউ করতে থাকে এবং লাইফ সাইকেল মেনটেন করতে থাকে। এখানে একটা সাইকেল, লাইফ সাইকেলের একটা ডায়াগ্রাম দেয়া আছে, এদের মাইগ্রেশন প্যাটার্ন দেয়া আছে। দেখো এই ফ্রেশ ওয়াটার অথবা ব্র্যাকিশ ওয়াটার এরিয়া যেগুলো আছে, ফ্রেশ ওয়াটার ব্র্যাকিশ ওয়াটার এরিয়া গুলোতে, এই রিজিয়ন গুলোতেই কিন্তু প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্ট থাকে। তোমাদেরকে বারবার অনেকবার এই জিনিসটা আলোচনা করছি যে এই অংশটা কিন্তু নিউট্রিয়েন্ট ফুল এবং অনেক স্পিসিসের ক্ষেত্রে এটা ফিডিং গ্রাউন্ড হিসেবে কাজ করে। তো এই রিজিয়নটাতেই সাধারণত দেখা যায় যে লার্ভাল অবস্থায় বা যে সিবাস গুলো আছে তারা এই অঞ্চলটাকে ফিডিং এর জন্য বা ফিডিং গ্রাউন্ড হিসেবে বেছে নেয়। এই অঞ্চলটাতে তারা খাবার খেতে থাকে, বড় হতে থাকে এবং যখন ম্যাচুরেশন হয়ে যায়, 2 থেকে 3 বছর বয়সে যখন এরা সেক্সুয়ালি ম্যাচিউর হয়ে যায়, তখন এরা ডাউন স্ট্রিমের দিকে মুভ করে। ডাউন স্ট্রিমে মুভ করে মানে যে মোর স্যালাইন ওয়াটারের দিকে, সাগরের দিকে মুভ করে। এবং এদের ব্রিডিং এর জন্য স্যালিনিটি দরকার হয় মোটামুটি 30 থেকে 32 পিপিটি। এই জিনিসগুলো কিন্তু আমাদের কাজে লাগবে, আমরা এখনই আসবো এই তথ্যগুলোতে। এই মাইগ্রেশন, এই চেঞ্জ গুলো আমরা যখন তাদেরকে হ্যাচারিতে যখন তাদেরকে ব্রিড করব, তখনও কিন্তু এই তথ্যগুলো আমাদের দরকার হবে। তো স্পনিং গ্রাউন্ড, দ্যাট মিনস এরা ডিপ সিতে গিয়ে তখন হচ্ছে এখানে স্পন করে। ডিপ সি হইলেও নট মোর দ্যান 20 to 30 কিলোমিটার ফ্রম দি সি বিচ। তারপরে যখন হ্যাচিং হয়ে যায়, হ্যাচিং হয়ে যাওয়ার পরে এই লার্ভাল ডেভেলপমেন্ট হতে শুরু করে এবং লার্ভা গুলো ধীরে ধীরে আপ স্ট্রিমের দিকে মুভ করতে শুরু করে। আপ স্ট্রিম বলতে তোমার এই যে তোমার ইস্টুয়ারি বা সি বিচ এরিয়া গুলোতে চলে আসে। এই যে নার্সারি গ্রাউন্ড যেটাকে বলে, স্যালিনিটি 25 থেকে 30 পিপিটি পর্যন্ত কোস্ট লাইনের দিকে চলে আসে এবং ধীরে ধীরে আবার কোস্ট লাইন থেকে আরো আপ স্ট্রিমের দিকে মুভ করে ফ্রেশ ওয়াটার এবং ব্র্যাকিশ ওয়াটার এরিয়া গুলোতে, এবং এখানেই তারা সাধারণত অ্যাডাল্ট হিসেবে পরিণত হয়। এটা হচ্ছে মোটামুটি এদের লাইফ সাইকেল বা মাইগ্রেশন প্যাটার্ন। এখন এদের বিহেভিয়ার সম্পর্কে আরো কিছু একটু জানি। ফুড এবং ফিডিং হ্যাবিট, এরা আসলে কি খায়। সাধারণত তোমার সি বাসের স্টোমাক কন্টেন্ট যেটা আছে, ইন্টেস্টাইনাল কন্টেন্ট, এগুলো অ্যানালাইসিস করে দেখা যায় যে আর্লি লাইফ স্টেজের দিকে সি বাস সাধারণত হয় হচ্ছে অমনিভোরাস টাইপের এবং একেবারে আর্লি লাইফ স্টেজের দিকে অর্থাৎ হ্যাচিং করার পরে এরা প্ল্যাঙ্কটিভোরাস হয়ে থাকে। বিভিন্ন রকমের এলজি এগুলোই কিন্তু এরা, বিভিন্ন রকমের প্ল্যাঙ্কটন এগুলো এরা খেয়ে থাকে। যখন আরেকটু বড় হয় তখন এরা কাইন্ড অফ অমনিভোরাস, সাথে সাথে ছোট মাছ থেকে শুরু করে ছোট ছোট চিংড়ি খেতে শুরু করে। এবং যখন এরা অ্যাডাল্ট হয়ে যায় তখন দে আর কমপ্লিটলি কার্নিভোরাস স্পিসিস, অর্থাৎ এরা তখন কিন্তু শুধুমাত্র এই যে বিভিন্ন রকমের মলাস, বিভিন্ন রকমের ফিশ, ইভেন এদের মধ্যে ক্যানিবালিজম পর্যন্ত দেখা যায়, এক সিবাস আরেক সিবাসকে পর্যন্ত খেতে থাকে। হ্যাঁ, এটা কিন্তু একদিক দিয়ে একটা প্রবলেমও, যে এরা কার্নিভোরাস স্পিসিস গুলো কালচারের ক্ষেত্রে একদিক দিয়ে এটা একটা প্রবলেম। কারণ এদের না তোমার যেহেতু কমপ্লিটলি কার্নিভোরাস, এদের প্রচুর পরিমাণে তোমার প্রোটিন রিচ, এনিমেল প্রোটিন রিচ খাবার দিতে হয়। এনিমেল প্রোটিন রিচ খাবার দিতে গেলে তো তোমার অনেক তো দাম এগুলার, তাই না? যে কোনো কিছু তুমি যদি ট্র্যাশ ফিশ দিতে যাও, এখন আর ট্র্যাশ ফিশ বলে কোনো কিছু নাই। তুমি বাজার থেকে যে মাছই কিনতে যাও না কেন, এদেরকে সরাসরি মাছ খাওয়াইতে হয় অথবা হাই প্রোটিন ডায়েট খাওয়াইতে হয়। পিলেটেড খাবারও যদি দাও, সেই পিলেটের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকতে হয়। এই জন্য এদের খাবারের দাম দেখা যায় অনেক বেশি হয়ে যায়। ম্যাচুরিটি যেটা বলতেছিলাম, যে নর্মালি 2 থেকে 3 বছরের মধ্যে এরা ম্যাচিউর হয়ে যায়। সেক্সুয়ালি এদেরকে সেপারেট করা যায়, এদের সেক্স ডিফারেন্ট, মেল ফিমেল আলাদা। মেল গুলো সাধারণত একটু ছোট হয় এবং ফিমেল গুলো সাধারণত একটু বড় হয়, এবং মেল ফিমেল আইডেন্টিফিকেশনটাও অন্যান্য স্পিসিস এর মতো, আমাদের কার্প জাতীয় যে স্পিসিস গুলো আছে সেগুলোর মতোই।
আচ্ছা, প্রোট্যান্ডিতে পরে যাচ্ছি, আগে ফিকান্ডিটি বলি। সিবাসের ফিকান্ডিটি কিন্তু অনেক হাই, বিশেষ করে যে দেখো যে 100 সেন্টিমিটারের একটা সিবাস থেকে প্রায় 10 মিলিয়নের মতো করে ডিম পাওয়া যায়, এবং 120 সেন্টিমিটার যদি হয় তাহলে সেটা থেকে 30 থেকে 40 মিলিয়ন ডিম পাওয়া যায়। দ্যাট মিনস ভেরি হাই লেভেল অফ ফিকান্ডিটি। এরকম ফিকান্ডিটি লেভেল কিন্তু তোমার ইয়ের ক্ষেত্রে দেখা যায়, ইলিশের ক্ষেত্রে এরকম ফিকান্ডিটি লেভেল দেখা যায়। তো এই জন্যই দেখা যায় কি যে আর্টিফিশিয়াল ব্রিডিং এর ক্ষেত্রে বা হ্যাচারিতে প্রচুর পরিমাণে কিন্তু এদের সিড প্রোডাকশন করা যায়, এবং সিড প্রোডাকশন করাটা একে তো সিম্পল, এবং দুইয়ে প্রচুর পরিমাণে সিড প্রডিউস হয়। এটা একটা ভালো দিক এটার কালচারের ক্ষেত্রে। স্যারের মনে কারেন্ট চলে গেছে নাকি? ওয়াইফাই ডিসকানেক্ট। সবাই ঘুম নাকি? কেউ আমার কোনো ভয় তুই একাই ঘুমাইতেছিস। আমি তো দেখতেছি কেউ কথা বলতেছে না। বাচ্চারা দেখো, বড় সদস্য। ওয়াও, এটা কে রে? এটা এটা আমার বোনের ছেলে, ওরে নিয়ে ক্লাস রাখছে। নখ চাবাইতেছে। আচ্ছা, এর পরে কি আর কোনো ক্লাস আছে? হ্যাঁ, 2টা ক্লাস আছে আরো। ওরে আল্লাহ। ওই তোর কি এখনো ঘুম ভাঙে নাই? আমি আবার ঘুমাইছি, ঘুম থেকে উঠে দেখি ক্লাস, ভাবছি তো ক্লাস মিস হয়ে গেছে, পরে দেখি ক্লাস মিস হয় নাই, আরো ক্লাস দেরি শুরু হয়েছে, এখন আবার ঘুম ধরছে। এবার তুই শিওর মোটা হবি। আবার ঘুমায় যা। এবার শিওর মোটা হবি তুই। মোটা অলরেডি তো হয়ে গেছে। আর রাখ তোর মোটা, 2 দিন একটু খাওয়া কমাই দিছি, আমার প্রেশার লো হয়ে গেছিল, বিছনায় পড়ে আছি আমি। মরিস নাই? বাঁচে আছি আমি এখনো, আসলে অনেক দুই প্রেশার লো হয়ে গেছে। একাত্তর নাম হইলে হয় পেশাল লোক। এমনি ক্লাস করার জন্য বেঁচে আছে মেয়েটা।
আসলে রে কয়টা দিন মাত্র আর মাত্র ক্লাস পাবো। তারপর আবার অজ্ঞান হয়ে যাবে। এই স্যার আসছে নাকি? না আসে নাই। কি বলতেছে? স্যার চলে যাবে? So sad. ডিগ্রি কি 4টা ফ্যাকাল্টিতে আছে নাকি 3টাতে? ডিবিএম এ যে গত টার্মে করছিল এটা, মানে থার্ড ইয়ার এখন যারা। ইকোনমিক্সে আছে এটা? ইকোনমিক্স মনে হয় নাই। ইকোনমিক্সে নাই। সবার প্রিয় স্যার তাহলে।
স্যার কি আসবে রে? এমনিতেও তো ক্লাস টাইম প্রায় শেষ 11:12। বাচ্চারা তোমরা পড়ালেখা বুঝে গেছো? ডিপ নিয়ে নাও সবাই সবার মতো। হ্যাঁ রে বল। ওয়েট কর সবাই, স্যার আসতেছে একটু পর। হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই, চালক ভালো আছি। সেদা হ্যাঁ দাও।
হ্যালো, হ্যালো, আমাকে শুনতে পাও? জি স্যার শোনা জি স্যার। জি স্যার। সরি রে, কারেন্ট চলে গেছে বুঝছো, কারেন্ট চলে গেছে, নেট চলে গেছে, পরে এই যে মোবাইলে ইন্টারনেট নিয়ে তোমাদের সাথে কানেক্টেড। এই কারেন্ট একটু ঝামেলা করলেই তোমার সার্ভারটা ডাউন হয়ে যায়। তোমরা কি আমি না থাকলে বা ডিসকানেক্টেড হয়ে গেলে তোমরা কি সবাই চুপচাপ বসে থাকো না নিজেদের মধ্যে গল্প সল্প করো? আচ্ছা একটু গল্প সল্প করি হালকা পাতলা। আচ্ছা যাক, আমার সময় অল্প একটু আছে, আমি আর সামান্য একটু পড়াই। হ্যাঁ, তোমাদের পরে ক্লাস আছে? জি স্যার, জি 11:30। স্যার। 11:30 থেকে। আচ্ছা, আমি যতটুকু শুরু করছিলাম এতটুকু শেষ করি। তাছাড়া আবার পরের দিনের জন্য অনেক বেশি পরিমাণে ইয়ে হয়ে যাবে, এমনিতেই তো আর খুব বেশি ক্লাস নাই। আমি শেষ করে আবার স্যার ক্লাস নেবেন, চ্যাপ্টার অনেকগুলো। আচ্ছা এনিওয়ে, ফিকান্ডিডি পর্যন্ত বলছি তাই না? দেখো প্রোট্যান্ড্রি সিবাসের না অনেক ইন্টারেস্টিং একটা ঘটনা আছে এটা লাইভ ইভেন্টের মধ্যে। এটা হচ্ছে কি যে সিবাস একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত এরা মেল মেল থাকে, ফিমেল ফিমেল থাকে, এবং মেল ফিমেল অবস্থাতেই এরা অনেকবার তোমার ব্রিডিংও করে, বুঝছো? কিন্তু হঠাৎ করেই দেখা যায় যে সাধারণত আমাদের অস্ট্রেলিয়ান রিজিয়নের দিকে যে সিবাস গুলো পাওয়া যায় এদের ক্ষেত্রে 6 থেকে 8 বছর, আর আমাদের এশিয়ান কন্টিনেন্টে যে সিবাস গুলো পাওয়া যায় নর্মালি এদের ক্ষেত্রে দেখা যায় কি 5 বছর পরে হঠাৎ করে এরা মানে মেল গুলো ফিমেল হয়ে যায়, বুঝছো? মানে মেল হিসেবে কয়েকবার এরা স্পনিং করে, স্পনিং করার পরে 5 বছর পরে মেল গুলো হঠাৎ করে ফিমেলে পরিণত হয়, এটাকে বলা হয় হচ্ছে প্রোট্যান্ড্রি। এটার আসলে সাইন্টিফিক রিজন এখন পর্যন্ত জানা যায়নি বা কি কারণে এটা হয়, এটার স্পেসিফিক কোনো ব্যাখ্যা নাই। হ্যাঁ? তো এই ইন্টারেস্টিং ঘটনাটা এদের ক্ষেত্রে ঘটে। অনেক স্পিসিস এর ক্ষেত্রে অনেক জায়গাতে অবশ্যই এই ধরনের চেঞ্জ গুলো দেখা যায়। যেমন ধরো যে এটা 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 সাধারণত দেখা যায় রেগুলারলি হয় এমন না, বিশেষ কিছু সিচুয়েশনে। ধরো একটা পুকুরের মধ্যে 3টা টাকি মাছ আছে, বুঝছো, বা শোল মাছ আছে। এই শোল মাছগুলোর মধ্যে কোনোটাই তোমার হচ্ছে ফিমেল নাই। তো তখন দেখা যাবে কি যে হঠাৎ এই মেলগুলো থেকে একটা ফিমেল হয়ে যাবে, ফিমেল হয়ে তখন এরা হচ্ছে ব্রিড করবে। অ্যানিমালের মধ্যে এই রকমের চেঞ্জ গুলো দেখা যায়। আর কিছু কিছু তো আছে যেগুলো সাধারণত হয়ে থাকে তোমার সরাসরি বাইসেক্সুয়াল হয়ে থাকে, মেল ফিমেল একসাথে তোমার প্রেজেন্ট থাকে এই ধরনের। তো এদের আর্টিফিশিয়াল ব্রিডিং সিস্টেম দেখো, এদের 3 ধরনের ব্রিডিং সিস্টেম অ্যাভেলেবেল আছে। একটা হচ্ছে আর্টিফিশিয়াল ফার্টিলাইজেশন, ইনডিউসড ব্রিডিং, আর একটা হচ্ছে এনভায়রনমেন্টাল ম্যানিপুলেশন। আমি এই স্লাইডটুকু পড়াই শেষ করে ফেলবো, তারপরে আর্টিফিশিয়াল ব্রিডিং এর দিকে নেক্সট দিন থেকে যাব। এখন দেখো আর্টিফিশিয়াল ফার্টিলাইজেশন এটা হচ্ছে কি যে এটা অনেকটা যে তোমার নেচার থেকে অথবা যদি তোমার ব্রুড স্টক থেকে থাকে, ব্রুড স্টক থেকে একেবারে ম্যাচিউর মেল এবং ফিমেল গুলোকে নিয়ে আসা হয়। ম্যাচিউর মেল ফিমেল গুলো থেকে তখন এদেরকে স্ট্রাইপিং করা হয়, অর্থাৎ মেল থেকে একটা আলাদা করে নেওয়া হয় এবং ফিমেল থেকে একটা আলাদা করে নেওয়া হয় এবং মেল থেকে স্পার্মটা নিয়ে নেওয়া হয়, নিয়ে আর্টিফিশিয়ালি এদের ফার্টিলাইজেশনটা ঘটানো হয়, বুঝছো? আর্টিফিশিয়ালি ফার্টিলাইজড করে তারপর এগুলোকে তোমার হ্যাচারিতে ইনকিউবেশনের প্রক্রিয়া হ্যাচিং করা হয়, দ্যাট ইজ আর্টিফিশিয়াল ফার্টিলাইজেশন। ইনডিউসড ব্রিডিং হচ্ছে যে অ্যাপ্লিকেশন অফ হরমোনস অর ইনডিউসিং এজেন্টস। হ্যাঁ, বিভিন্ন রকমের হরমোন ব্যবহার করা হয়, যেমন LHRH অর্থাৎ লুটিনাইজিং হরমোন রিলিজিং হরমোন, টিউবেরোজেন, ওভাপ্রিন, ACG, হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন, অথবা পিজি অফ কার্প, পিটুইটারি গ্ল্যান্ড অফ কার্প। এই হরমোনগুলো সাধারণত মাছকে ইনজেক্ট করা হয়, এগুলোর প্রত্যেকটার স্পেসিফিক ডোজ আছে। সেই ডোজ অনুযায়ী মাছগুলোকে ইনজেক্ট করা হয় এবং মাছ তখন এদের মধ্যে যে হরমোনাল চেঞ্জ গুলো ঘটে এবং এরা ন্যাচারালি তোমার পন্ডের মধ্যে অথবা তোমার হ্যাচিং ট্যাঙ্কের মধ্যে এরা ন্যাচারালি ব্রিড করে। আরেকটা জিনিস হচ্ছে কি যে ইনভায়রনমেন্টাল ম্যানিপুলেশন। ইনভায়রনমেন্টাল ম্যানিপুলেশনটা করা হয়তো ইনডিউস ব্রিডিং এ যাওয়ার আগে। ইনভায়রনমেন্টাল ম্যানিপুলেশনটা হচ্ছে কি যে ইনভায়রনমেন্টালি এই মাছগুলোকে, একটা মাছ তো ন্যাচারালি তোমরা দেখছো যে এরা সাধারণত একটা নির্দিষ্ট স্যালিনিটিতে থাকে, এই স্যালিনিটি থেকে আবার হায়ার স্যালিনিটির দিকে মুভ করে, তাই না? তারপর সেখানে
স্যালিনিটি চেঞ্জের কারণে এদের ভিতরে হরমোনাল কিছু চেঞ্জ আসে, তারপর এরা হচ্ছে সেখানে ব্রিড করে এবং ধীরে ধীরে আবার লো স্যালাইন ওয়াটারের দিকে এরা ট্রান্সফার হয়। এবং এদের স্যালিনিটি এই যে এই ব্রিডিং গুলো এবং হ্যাচিং গুলো, এদের মুভমেন্ট গুলো এগুলো হয় হচ্ছে নিউ মুন, ফুল মুন বা হাই টাইড লো টাইড কে কেন্দ্র করে, নিউ মুন ফুল মুন কে কেন্দ্র করে। তো এনভায়রনমেন্টাল ম্যানিপুলেশনের ক্ষেত্রে যেটা হয় কি, যে এদেরকে তো ন্যাচারালি এরা যে এনভায়রনমেন্ট গুলোতে সাধারণত ব্রিড করে, এই হ্যাচারি সিস্টেমে অথবা পন্ড সিস্টেমের মধ্যেই ওদেরকে সেই ধরনের এনভায়রনমেন্ট গুলো প্রোভাইড করা হয়। ফর এক্সাম্পল, মাছটা যখন ব্র্যাকিশ ওয়াটার রিজিয়নে থাকে তখন এদের স্যালিনিটি কি পরিমাণ থাকে বলো তো? হ্যালো, 0.5 থেকে মানে বেশি আর 30 থেকে। আর ওইটা তো ব্র্যাকিশ ওয়াটারের স্যালিনিটি, কিন্তু এদের এই যে তোমাদের সাইকেলটা দেখাইলাম না, এরা সাধারণত কি 15, 20, 25 পিভিটি স্যালিনিটিতে থাকে, তাই না? তোমার ব্র্যাকিশ ওয়াটার রিজিয়নে যে সিবাস গুলো থাকে, তো সিবাস গুলোকে করা হয় কি, যে তোমার ব্রুড স্টক যে সিবাস গুলো আছে, এই সিবাস গুলোকে প্রথমে লো স্যালাইন ওয়াটারে রাখা হয়। লো স্যালাইন ওয়াটারে রাখার পরে ধীরে ধীরে এদের মধ্যে স্যালিনিটি বাড়ানো হয়, বুঝছো? ধীরে ধীরে স্যালিনিটি বাড়ানোর কারণটা হচ্ছে কি, যে এরা তো ন্যাচারাল কন্ডিশনে ধীরে ধীরে ব্র্যাকিশ ওয়াটার থেকে সি ওয়াটারের দিকে মুভ করে। এই জন্য ধীরে ধীরে স্যালিনিটি বাড়াইতে বাড়াইতে 30 থেকে 32 পিপিটি পর্যন্ত নিয়ে যাওয়া হয়। 30 থেকে 32 পিপিটি পর্যন্ত স্যালিনিটি নিয়ে যাওয়ার পরে তোমার টেম্পারেচার বাড়ায় দেওয়া হয়, বুঝছো? সারাদিন দেখা যায় যে তোমার রোদের মধ্যে মাছগুলোকে ট্যাঙ্কের মধ্যে রেখে টেম্পারেচার, অর্থাৎ এইটা আবার করা হয় কি, যে যেই দিন সাধারণত আমাবস্যা অথবা পূর্ণিমা হবে সেই দিন রাতের আগে দিনের বেলা তোমার পুকুরের হচ্ছে ট্যাঙ্কের পানির তাপমাত্রা বাড়ানো হয়। পানির তাপমাত্রা বাড়ানোর পরে ওই দিন রাতের বেলা হঠাৎ করে অতিরিক্ত পরিমাণে পানি অ্যাড করে পানির টেম্পারেচার আবার ডাউন করা হয়। তো এইভাবে ইনভায়রনমেন্টালি তোমার পানির টেম্পারেচার এবং স্যালিনিটি গুলো ন্যাচারাল এনভায়রনমেন্টের মধ্যে যে ধরনের পরিবর্তনগুলো আসে, সেই সেম পরিবর্তনগুলো আর্টিফিশিয়ালি তোমার এই পরিবর্তনগুলো বা ওই এনভায়রনমেন্টাল চেঞ্জ গুলো এদেরকে প্রোভাইড করা হয়, যেন মাছ মনে করতে থাকে যে হ্যাঁ, সে ন্যাচারাল কন্ডিশনে যে ধরনের এনভায়রনমেন্টাল চেঞ্জের ভেতর দিয়ে যাচ্ছে, যে মানে এদের ব্রিডিং এর জন্য যেতে হয়, মাছ যেন মনে করে আসলে সে সেই প্রসেসের ভিতর দিয়েই যাচ্ছে। তো এইভাবে এনভায়রনমেন্টালি ম্যানিপুলেট করলে তখন দেখা যায় কি, ওই অমাবস্যা অথবা পূর্ণিমাতে মাছ তোমার ব্রিড করে। এই এনভায়রনমেন্টাল ম্যানিপুলেশন হাবিজাবি এগুলো আমি যে ডিসক্রিপশন গুলো বললাম, এগুলো তোমাদের এমনি নলেজ রিচ করার জন্য, জানার জন্য। আমরা অ্যাকচুয়ালি পড়বো হচ্ছে ইন্ডিউসড ব্রিডিংটা ডিটেলস আমাদের আছে। হ্যাঁ, তো এভাবে সাধারণত এনভায়রনমেন্টাল ম্যানিপুলেশন করেও কিন্তু মাছকে যে সমস্ত স্পিসিস এর ক্ষেত্রে দেখা যায় যে আমরা এখনো ব্রিডিং টেকনোলজি তৈরি করতে পারিনি, তাদের ক্ষেত্রে এনভায়রনমেন্টাল ম্যানিপুলেশন করেই করা হয়। যেমন কাকড়া, এদের ক্ষেত্রে এনভায়রনমেন্টাল ম্যানিপুলেশন করে করা হয়। ওকে, তোমাদের আর কিছুক্ষণ পরে অন্য আরেকটা ক্লাস শুরু হবে। তো এই ছিল আমাদের ব্রিডিং মেথড গুলো: আর্টিফিশিয়াল ফার্টিলাইজেশন, ইনডিউসড ব্রিডিং, এনভায়রনমেন্টাল ম্যানিপুলেশন। এই 3 প্রক্রিয়ায় এদেরকে ব্রিড করা হয়। আমরা ইনডিউসড ব্রিডিংটা পড়বো, লার্ভাল রেয়ারিং পড়বো, এবং সিবাসের বিভিন্ন কালচার টেকনিক গুলো আছে, কত রকম ভাবে কালচার করা যায় সেই কালচার টেকনোলজি গুলো জানবো। এগুলো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে পড়বো। ঠিক আছে, তোমরা নেক্সট ক্লাসের জন্য প্রস্তুতি নাও। ঠিক আছে, একটা ক্লাস আছে, ওইখানে আবার লগ ইন করতে হবে তোমাদের। ওকে, ভালো থেকো সবাই তাহলে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।